হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের টেস্ট পরীক্ষা আমরা দিচ্ছ এই সময়ে আমি তোমাদের ফিলোজফি অনেকটা পিছিয়ে ছিলাম, কারণ অনেকগুলো সাবজেক্ট একার ভিডিও করা, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তোমাদের ফিলোজফির সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কয়েকটি আমি এসএ কিউ নিয়ে এসেছি। যাই হোক, এই দুটি এসএ কিউ থেকে তোমরা কমপক্ষে 4টি প্রশ্নের সাজেশন, মানে 4টি নাম্বার তোমরা কালেক্ট করতে পারবে। অবশ্যই 4টি প্রশ্ন তোমাদের জানা পড়বে এই দুটি অধ্যায় থেকে। এই এসএ কিউগুলো তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সপ্তম অধ্যায়টি ছিল বুলীয় ভাষ্য ভেনচিত্র, এবং তোমাদের যে অষ্টম অধ্যায়টা আছে, অষ্টম অধ্যায় সত্যাপেক্ষক বা অপেক্ষক, এই চ্যাপ্টার, এই দুটি চ্যাপ্টার থেকে কয়েকটি মাত্র প্রশ্ন নিয়ে এসেছি। 10-12টি করে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি এর থেকে তোমরা পাবে এবং উপকৃত হবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য পরবর্তীকালে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। এসো, আজকে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 9টা বেজে যাবে আজকেকার ভিডিওটা ছাড়তে, কারণ দুটি চ্যাপ্টার থেকে প্রশ্ন ইম্পর্টেন্ট বাছতে অনেকটা সময় লেগে গেল, এবং নিজের হাতে সম্পূর্ণ লেখা, সেই জন্য অনেকটা সময় লেগে গেল। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। প্রথম এসে সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। এর মধ্যে আজকের তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন যে দুটি হলো, সবথেকে অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, বা সাত্ত্বিক ব্যঞ্জনা কাকে বলে। কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র বচনটির উদ্দেশ্য পদটির বাস্তবে অস্তিত্ব আছে এমন যদি বোঝায়, তাহলে বচনের এই বাস্তব অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকেই বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন সাদা হাতি আছে। 2 দাগের প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ কাকে বলে। যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে এমন কোনো সিদ্ধান্তকে নিঃসৃত করা হয়, তাহলে যুক্তিটিতে যে দোষ ঘটে তাকে অস্তিত্বমূলক দোষ বলে। বন্ধুরা, এই যে দুটি প্রশ্ন পড়লাম, এই দুটি প্রশ্ন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে পারে। অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে এবং অস্তিত্বমূলক দোষ কাকে বলে। 3 দাগের প্রশ্ন দেখো, অস্তিত্বমূলক দোষের একটা উদাহরণ দাও। সকল মরণশীল জীব হয় মানুষ, সকল মানুষ হয় কবি, কোনো কোনো কবি হয় মরণশীল। 4 দাগের প্রশ্ন, সামান্য সদর্থক বচনের বুলীয় রূপ বা ভাষ্য কি। সকল এস হয় পি, এর বুলীয় ভাষ্য হলো এস পি বার ইকুয়াল টু 0, না বা নয় বোঝাতে পি এর মাথায় বার চিহ্ন দেওয়া হয়। বন্ধুরা, এই যে ফিলোসফি জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। তোমাদের স্কুলের স্যারের কাছ থেকে মাঝে মাঝে তোমরা স্কুল থেকে সময় পেলে অবশ্যই করে এইগুলো একটু বুঝে নিও, না বুঝলে কিন্তু তোমাদের মুশকিল হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয়তো একটু ধরিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা যদি না নিজে বোঝো তাহলে এর উত্তর করাটা কঠিন হবে। 5 দাগের প্রশ্ন, আই বচনের বুলীয় ভাষ্য বা ব্যাখ্যা কি। বিশেষ সদর্থক বচনের আকার হলো কোনো কোনো এস হয় পি, এর বুলীয় রূপ বা ভাষ্য হলো এস পি নট ইকুয়াল টু 0। শূন্য গর্ভ শ্রেণীর উদাহরণ দাও। পক্ষীরাজ, ঘোড়া, সোনার পাহাড় ইত্যাদি শূন্য গর্ভ শ্রেণীর উদাহরণ। কোনো কোনো অ এস হয় অ পি, ভেন চিত্রে প্রকাশ করো। বুলীয় রূপ হবে এস বার পি বার নট ইকুয়াল টু 0। দেখো এখানে দুটো বক্স আছে, একটা বক্সের ভিতর থেকে খানিকটা চলে এসছে, সেমি সার্কেল টাইপের হয়েছে, তাহলে এখানে এস বার পি বার, বাম দিকে এস ইকুয়াল টু হয়তো স্টুডেন্ট এবং পি থেকে পোয়েট। যাই হোক, অ এর নন এর জন্য। ভেন চিত্রে প্রকাশ করো। সকল অ এস হয় পি এ, এর বুলীয় রূপ হলো, অর্থাৎ এর বুলীয় রূপ কি, বুলীয় রূপ হলো এস বার পি বার সমান 0। আর এখানে ডান দিকে লেখা আছে দেখো, এস ইজিক্যাল টু স্টুডেন্ট, পি ইজিক্যাল টু পোয়েট। তাহলে এখানে তোমাদের ভেন চিত্রটা এরকম দিতে হবে, দুটি বৃত্ত এরকমভাবে আঁকতে হবে, বাম দিকে এস ডান দিকে পোয়েট, এস বার পি বার। সাত্ত্বিক বা অশূন্য কাকে বলে। যে শ্রেণীর মধ্যে থাকা কমপক্ষে একজন সদস্যের বাস্তব অস্তিত্ব পাওয়া যায় তাকে অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বলে। যেমন মানুষ, নদী, পাহাড় ইত্যাদি হলো অশূন্য শ্রেণী। নব্যমতে বা বুলীয় মতে বিরোধিতার ছকটি দেখাও। ছকটি হলো, দেখতে পাচ্ছ, একটা ক্রস চিহ্ন এরকম করবে, বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এ ই আই ও, এ ই আই ও।
বচনের আকার ও বাক্যের ভেনচিত্র দেখাও। যেমন ভূত নেই। বচনের আকার কোনো ভূত নয়, অস্তিত্বশীল। ই বচনে ভূত ঘোষ্ট, অর্থাৎ কোনো জি নয়, অস্তিত্বশীল। বুলীয় রূপ জি ইকুয়াল টু 0, ভূত শ্রেণীটি ও বোঝাচ্ছে। ভেনচিত্র দেখতে পাচ্ছ এখানে, এইভাবে আঁকতে হবে। তারপর দেখো বুলীয় রূপ ও ভেন চিত্র প্রকাশ করো। ডাইনি আছে, ডাইনি আছে, তাহলে কোনো কোনো ডাইনি হয় অস্তিত্বশীল। বুলীয় রূপ ডব্লু নট ইকুয়াল টু 0, ডাইনি ইজ ইকুয়াল টু ডব্লু, অর্থাৎ উইচ থেকে ডব্লু, ভেন চিত্র হবে ডব্লু। এখানে এই যে বৃত্তের ভিতরে দেখো ক্রস করা। বন্ধুরা এবার এসো অষ্টম অধ্যায়। সত্যি কথা বলতে কি আমি ফিলোসফি খুব ভালো বুঝি না, যাই হোক ফিলোসফি স্যার এই সপ্তম অষ্টম অধ্যায় এই দুটি অধ্যায়ের এই প্রশ্নগুলি আমাকে দিয়েছে, তোমাদের জন্য দিয়েছে। কারণ একটা চ্যানেল চালাতে গেলে জানো অনেক সাবজেক্ট একত্রিতভাবে তোমাদের চালাতে হয়। যাই হোক, তোমরা ফিলোসফি স্যারের কাছ থেকে, তোমরা যারা পড়ছো প্রাইভেট টিউটর, তাদের কাছ থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। একের দাগের প্রশ্ন, গ্রাহক কাকে বলে? যখন কোনো প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো পদ বা বচন বসাতে পারি তখন তাকে গ্রাহক বলে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? কোনো একটি বচন আকার থেকে প্রাপ্ত একাধিক বচনগুলিকে বচন আকারের নিবেশন দৃষ্টান্ত বলা হয়। ফল স্তম্ভ বলতে কী বোঝো? সত্য সারণীর যে স্তম্ভ থেকে সত্য মূল্য নির্ধারণ করা হয় তাকে ফল স্তম্ভ বলে। শত মিথ্যা বচন আকার, যে বচনাকারের মধ্যে থাকা সবকটি নিবেশন দৃষ্টান্তগুলি মিথ্যা থাকে তখন তাকে শতঃ মিথ্যা বচনাকার বলে। সত্যাপেক্ষ যুক্তি কাকে বলে? যে যুক্তির অন্ততপক্ষে একটি অবয়ব সত্যাপেক্ষ বচন হয় তাকে সত্যাপেক্ষ যুক্তি বলে। 6 দাগের প্রশ্ন, বৈকল্পিক বচন কাকে বলে? দুটি বচন অথবা অর কিংবা অনুরূপ অর্থবোধক শব্দের দ্বারা যুক্ত হয়ে যে যৌগিক বচন গঠন করে তাকে বৈকল্পিক বচন বলে। বন্ধুরা তোমরা যারা এখনও ভাবছো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনগুলির জন্য। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি করে শেয়ার করো। যৌগিক বচন কখন সত্য হয়? সংযৌগিক বচন সত্য হয় যদি এবং কেবলমাত্র যদি প্রত্যেকটি সংযোগী সত্য হয়। একটি সংযৌগিক বচন কখন হয়? কোনো সংযৌগিক বচনের অন্তর্গত একটি সংযোগী ও যদি মিথ্যা হয় তাহলে সংযৌগিক বচনটি মিথ্যা হবে। প্রাকল্পিক বচন কাকে বলে বা সংশ্লেষণমূলক বচন কাকে বলে? প্রাকল্পিক বচন বা সংশ্লেষমূলক বচন। যৌগিক বচনের দুটি উপাদান বচন যদি, তবে বা এই জাতীয় কোনো শর্তের দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে। পরে 10 দাগে দেখো, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? 4 প্রকার প্রাকল্পিক বচনের মধ্যে একটি সাধারণ অর্থ পাওয়া যায় এবং তা হলো পূর্ব গ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। স্থায়ী সংকেত বা ধ্রুবক কাকে বলে? যুক্তির আকারকে নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যেসব প্রতীককে অপরিবর্তিত রাখতে হয় তাদের বলে ধ্রুবক। আপতিক বচনাকার কিরূপ? এমন কিছু বচনাকারের কথা বলা যায় যাদের প্রধান স্তম্ভের সকল প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য নয় কিংবা সকল প্রতিস্থাপন দৃষ্টান্ত মিথ্যা নয়, এগুলিকে বলা হয় পরতসাধ্য বা আপতিক বচনাকার। একটি স্বতঃসত্য বচনাকারের উদাহরণ দাও। দেখতে পাচ্ছ পি, এটা মাইনাস পি। একটি শতঃ মিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দাও। পি, এখানে ডট আছে, এটা দেখো মাইনাস পি। একটি আপতিক বচনাকারের উদাহরণ দাও। পি নাল কিউ, এটাকে নাল বলা হয় কিউ। সত্যাপেক্ষক যোজক কাকে বলে? যেসব যোজকগুলি সত্যাপেক্ষক বচনগুলি যুক্ত হয় তাদের সত্যাপেক্ষক যোজক বলে, যেমন অথবা এবং প্রভৃতি। এই কটি প্রশ্ন তোমাদের কাছে নিয়ে এসছি এবং আমি পর্যায় সারণীটা আমি নিয়ে আসিনি কারণ ওটি একটু শক্ত লাগবে তোমাদের কাছে। যাই হোক, এর অর হিসাবে এই প্রশ্নগুলির মধ্যে অবশ্যই তোমরা পাবে, অর হিসেবে তোমরা এই প্রশ্নগুলি পড়লে কোনো রকম অসুবিধা হবে না। এই চ্যাপ্টার থেকে দুটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। যত সম্ভব আগামীকাল আমি তোমাদের ইতিহাসের ইম্পর্টেন্ট এসে কিগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসব। এখানেই ভিডিওটি শেষ করলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ।